সেকুলারিজম আসলে কি? আপনারা জানেন যে সেকুলারিজম এটা বাংলাদেশে অ্যাটলিস্ট এখন এতটুকু প্রতিষ্ঠিত যে সেকুলার জিনিসটা ভালো না, এটা মুসলমান ইসলাম দেখতে পারে না, এটা বিদ্বেষ করা একটা শব্দ, খাটানোর জাস্টিফাই করার একটা শব্দ হলো সেকুলারিজম। সো এটা কমপ্লিটলি একটা নেতি শব্দ বাংলাদেশে। এটা বাংলাদেশের মেইনস্ট্রিম মানুষের, মেইনস্ট্রিম মানে বাংলাদেশের প্রধান ধারার সাধারণ মানুষ, রাজনীতিবিদদের কাছে সেকুলারিজম একটা কোশ্চেনেবল মার্ক, একটা বাজে চিন্তা, যার উদ্দেশ্য হলো ইন্ডিয়ান হেজিমনিটা বাংলাদেশের উপরে বজায় রাখা এবং মুসলমান কোপানো। আমি যেটাকে বাংলা করে বলি মুসলমান কোপানো, একদম চরমতম ইসলাম বিদ্বেষ, মুসলমান বিদ্বেষ কাজ করার জন্য এই শব্দটা আমদানি করা হয়েছে। কিন্তু আসলে কি শব্দটা অরিজিনালি এরকম ছিল? এই যে অরিজিনাল বলতে কি বুঝালাম আমি, আসলে এখান থেকে কথাটা শুরু হবে। সার কথা হলো অরিজিনালি শব্দটা যেরকম ছিল আর এখন এটা যে জায়গায় গেছে, এই দুটো এক না। আপনাদেরকে একটু ইতিহাসের দিকে ফিরতে হবে। কোথায় শুরু হয়েছিল শব্দটা, ধারণাটা শুরু হলো কী করে? এটা কি শুরু থেকে এরকম? জবাব হলো যে না, এই শব্দের শুরু 1648 সালে, অনেক পুরনো। কোথায়? এটা ইউরোপের প্রেক্ষিতে জিনিসটাকে বুঝতে হবে আপনাদেরকে। তাও সেখানে খুব সরাসরি সেকুলারিজম বলে কোনো শব্দ চালু হয়নি, বা এই শব্দ নিয়ে কোনো আলোচনা সেখানে হয়নি। কিন্তু ওখানে এমন কিছু জিনিস নিয়ে ডিল করা হয়েছিল, সলভ করা হয়েছিল, সমাধান বের করা হয়েছিল ইউরোপিয়ান প্রেক্ষিতে, যে সমাধানটাই আসলে, এই জন্য একটা শব্দ ইউজ করছি, ক্লাসিক্যাল। হোয়াট ইজ ক্লাসিক্যাল সেকুলারিজম? বলতে পারেন ইতিবাচক অর্থে সেকুলারিজম অরিজিনালি ছিল কি, এই অর্থে। ক্লাসিক শব্দটার অর্থ হলো যে জিনিসটা পুরনো এবং শুধু তাই না, প্রতিটা ধারণা সময়ের সাথে সাথে টিকে থাকতে পারে না, ওর খামতি ধরা পড়ে এবং খামতি পূরণের জন্য ওকে ক্রিটিক করে করে বদলায় নিতে হয়। এর হচ্ছে সাধারণ টেন্ডেন্সি ধারণাগুলার। কিন্তু সেটাই ক্লাসিক, যে ধারণাটা দীর্ঘদিন যাবৎ অরিজিনাল ফর্মটা রয়ে গেছে, কারণ ওটার যথেষ্ট চিন্তা ভাবনা করে ধারণাটা চালু করা হয়েছিল। ফলে সময়ের সাথে সাথে এটা দ্রুত বদলা ফেলতে হয় নাই যে জিনিসটা, সেটাকে ইউজুয়ালি আমরা ক্লাসিক বলি। যেমন ক্লাসিক মিউজিকে যেমন এটা আবার রিজিয়নের উপর নির্ভর করে, আমার না যেতে বলে এথনিক গোষ্ঠীর উপর নির্ভর করে। এই এথনিক গোষ্ঠী যেই ল্যাঙ্গুয়েজে কথা বলে তার গানের সঙ্গে তার সম্পর্ক থাকবে, তার সুরের সাথে, তার গানের ধরনের সাথে সম্পর্ক থাকবে। সেই জন্য ক্লাসিক বলতে বোঝাবে ক্লাসিক্যাল মিউজিক, যেটা এই জনগোষ্ঠী তৈরি করেছিল আগে, যেটাকে রাগ প্রধান গান বলি আমরা, ওই হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক। সো ক্লাসিক্যাল অর্থ হচ্ছে এটা, যেটা অরিজিনালি তৈরি হয়েছিল এবং দীর্ঘদিন যাবৎ উইদাউট এনি চেঞ্জ, এত মৌলিকভাবে কাজকর্ম সেখানে আছে, ব্যাকরণ সম্মতভাবে কাজ করা হয়েছে, আইন কানুন মানে শাব্দিক খেয়াল রেখে, যে এটা দীর্ঘদিন যাবৎ এই ধারণাটা চালু আছে, থাকছে। সো এনিওয়ে, সেই অর্থে আমি ক্লাসিক্যাল অর্থে সেকুলারিজম বলছি, মানে শুরু হয়েছিল ধারণাটা যখন থেকে, সেখান থেকে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য এত প্রস্তুতির কথা বলছি আমি আসলে। তাহলে 1648 সালে হয়েছিল কি? 1648 সালে যেটা হয়েছিল এই সময়, আচ্ছা আপনাদের জন্য, নিজে যারা স্বাধীনভাবে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে চান তাদেরকে একটু হেল্প করি আমি। এটা হলো, শব্দটা হলো 30 বছরের যুদ্ধ, 30 ইয়ার্স ওয়ার বলে ইন্টারনেটে যদি সার্চ দেন, 30 THIRTY 30 ইয়ার্স ওয়ার, বছর আর কি। এটা কিসের যুদ্ধ আসলে, কত থেকে কবে? এই 48 গিয়ে শেষ হয়েছিল। তাহলে এর থেকে 30 বছর পিছনে যান, তাহলে 1618 থেকে 1648 গিয়ে এটা সলভ হয়েছিল। কিসের যুদ্ধ? ওয়ার মানে আসলে এক ধরনের গৃহযুদ্ধের মতন এটা হয়ে গেছিল। কি নিয়ে? এটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। সময়টা কিন্তু তখনও ইউরোপের রাজতন্ত্র আছে, চলে যায় নাই। চলে যায়নি বুঝবেন কেমন করে? রাজতন্ত্র চলে যাওয়া মানে হলো রিপাবলিক বলে ঘোষিত হয়েছে, অর্থাৎ রাজার শাসন আর না, জনগণের শাসন আসবে কি না, এটা হচ্ছে রিপাবলিক শাসন। এর আগে মুহূর্ত পর্যন্ত দুনিয়ার সব শাসন ছিল রাজার শাসন, রাজা বা সম্রাটের শাসন। সো 1648 যখন ঘটছে তখনও কিন্তু ইউরোপের বেশিরভাগ দেশই রাজতন্ত্র চলতেছে।
কিন্তু রাজতন্ত্রের একটা শেষের দিকেকার অবস্থা বলতে পারেন আপনি। এই সময় সারা ইউরোপ জুড়ে একটা অসন্তোষ তৈরি হয়। এই 30 বছর ধরে গৃহযুদ্ধ চলছিল, এটাকে বলা হচ্ছে 30 ইয়ার্স। এই 30 ইয়ার্স ওয়ার লিখে ইন্টারনেটে সার্চ দিলে অনেক ওয়েবসাইট পাবেন। সবচেয়ে ভালো হবে যদি history.com বলে যে ওয়েবসাইটটা আছে, ওখানে গিয়ে দেখবেন ওদের একটা এই হেডলাইনে একটা রিপোর্ট আছে, হিস্ট্রি মানে ইতিহাস আর কি .com। এটা হলো britannica.com, ওই টাইপের আর কি, মানে যেটাকে আপনার এনসাইক্লোপিডিয়া বলা হয়, মানে সব ধরনের ইতিহাসের একটা খনি, একটা ওয়েবসাইট বা একটা বই, এটাকে আমরা বলি এনসাইক্লোপিডিয়া। সো এনসাইক্লোপিডিয়া টাইপের আরেকটা ওয়েবসাইট হলো history.com, ওখানে গেলেও পাবেন। ওখানে গিয়ে যদি আপনি 30 ইয়ার টাইপ করেন, তাহলে যে আর্টিকেলটা পাবেন ওই আর্টিকেলটা মনোযোগ দিয়ে পড়বেন। আমার ধারণা এটা অনেক কিছু ধারণা পরিষ্কার হবে। এর বাইরে এবার আপনার সময় আর সাধ্য থাকলে আরও যে কোনো ওয়েবসাইট পড়বেন 30 ইয়ার্স ওয়ার যে কী ছিল, এই 1618 থেকে 1648 এই সময় ইউরোপে কী ঘটেছিল ওটাকে বোঝার জন্য। এর ভিতরে লুকিয়ে আছে সেকুলারিজম। আবার বলছি, এর ভিতরে কিন্তু সেকুলারিজম শব্দ দিয়ে ধারণাটা চর্চা হয় নাই। তাহলে ঘটনাটা কি ছিল আসলে? ঘটনাটা ছিল আর কিছুই না, এবার তো অন্যদিকে যেতে হবে আরেকটা শব্দে, সেটা হলো আমরা অনেকে জানি ফ্যাকরা বলে একটা শব্দ আছে। ফ্যাকরা, কেউ বলে ফেরকা, কেউ বলি আমরা ফ্যাকরা, ধর্মীয় ফ্যাকরা। আমরা সবাই জানি ব্যাপারটা, কম বেশি ইউজ করি আমরা বলি আদিতে আচ্ছা ঠিক আছে, 4 ধরনের ইসলামে 4 ধরনের ফ্যাকরা ছিল, মতবাদ ছিল, কেউ বলি প্লাস যে শিয়া সুন্নি টাইপের ভাগ আছে। কে বলতেছে আমরা সালাফি, কে বলতেছে আহলে হাদিস, এগুলোকে আমরা বলি ফ্যাকরা, প্রচলিত ভাষায় বলি ফ্যাকরা। ফ্যাকরা মানে হলো অ্যাকচুয়াল মানেটা কি? ফ্যাকরা কথার অ্যাকচুয়াল মানে হলো ইন্টারপ্রিটেশন, বাংলা যেটাকে ইংরেজিতে যেটা বলি ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা আর কি। যে কোনো ওল্ড স্ক্রিপ্ট, মানে ইউজুয়ালি আপনার ধর্ম হবে স্ক্রিপ্ট, ওই অর্থে ওল্ড স্ক্রিপ্ট শব্দ ব্যবহার করছি। যে কোনো ওল্ড স্ক্রিপ্ট আমরা যেটাকে বলি কালাম, কালামের ইন্টারপ্রিটেশনের ভিন্ন হবে। অর্থাৎ ধর্মের ইন্টারপ্রিটেশন, ধর্মের যে কালামগুলা, বাণীগুলা, এইটাকে মানুষ নিয়ে এবার সময় সময়ে ব্যাখ্যা ভিন্নতা দেখা দিবে গ্রুপের মধ্যে, এবং এই ব্যাখ্যার ভিন্নতাকে কেন্দ্র করে এই স্কুলগুলো, আমি এবার ফিলোসফিক্যাল ল্যাঙ্গুয়েজের কথাকে বলছি, যে এই জন্য সব ধর্মের ভিতরেই ফ্যাকরা দেখা যাবে। অর্থাৎ এই যে ইন্টারপ্রিটেশন, আমি এটাকে এভাবে বুঝছি, আমি এটাকে এভাবে বুঝছি, এই দুই বুঝাবুঝির জন্য এই ফ্যাকরাগুলো তৈরি হবে। ফ্যাকরা নেগেটিভ বা পজিটিভ যাই বলেন না কেন, ফ্যাকরা ছাড়া কখনো থিওলজি হবে না, ধর্মতত্ত্ব হবে না। সব ধর্মের ফ্যাকরা হয়। সো এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা নীতি দিক না, এটা স্বাভাবিক একটা দিক। কিন্তু ফ্যাকরা হবেই, অসংখ্য ইন্টারপ্রিটেশন ওখানে আসবে। কারণটা বলে আমার ধারণা যে যেহেতু আপনি একবার কালাম তো বদলাতে পারবেন না, আর কালাম বদলানোর কোনো মুরদ বা কোনো অধিকার বা কোনো 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 এই ধরনের কাজ মানুষকে দেওয়া হয় না। তো মানুষ কেন দেবে? এটা তো আল্লাহর বাণী আসছে, আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আপনি বদলাবেন মানে? তাহলে আমরা কি করতে পারি? আমরা বড় জোর ওইটাকে নিয়ে আমি কি করে বুঝছি ওটার একটা ধারা দাঁড় করাতে পারি, বা আমরা কিভাবে বুঝছি, এরকম এই ধারাগুলোকেই আমরা বলি ফ্যাকরা। মানে অরিজিনালি জিনিসটার কিছুই না, ওই কালামটাকে আপনি কি করে ব্যাখ্যা করেছেন, ইন্টারপ্রিটেশন করছেন কেন করে। তাহলে ফ্যাকরা মানে হলো ইন্টারপ্রিটেশন, ধর্মের ইন্টারপ্রিটেশন, ধর্মতত্ত্বের ইন্টারপ্রিটেশন, এর উপর ভিত্তি করে ফ্যাকরাগুলো তৈরি হবে। এবং এটা ইসলামের দোষ না যে তারই কেবল ফ্যাকরা আছে, ধর্মতত্ত্ব মাত্রই তার ফ্যাকরা হবে। ইভেন হিন্দু ধর্মেরও বহু ফ্যাকরা হবে। ইভেন হিন্দু ধর্ম তো জিওগ্রাফিক্যালি ডিফারেন্ট। আপনার গুজরাটে যে হিন্দু ধর্ম পালন করে সেটা কি বাংলায় পালন করা হবে? কখনোই হবে না। দেবদেবীর নাম দেখেন আলাদা, ওখানে জগদ্ধাত্রী বলে একটা শব্দ আছে, এটা তো বাংলাতে নাই। বাংলা হলো দুর্গা, হলো তাদের দেবী। ইভেন সেম আপনার এই যে ইয়েকে বলে হর পার্বতী, হর,
এক এক জায়গাকার হরও এক এক ধরনের অর্থ, নাম একই কিন্তু অর্থ ভিন্ন। রাম ওয়েস্ট বেঙ্গলে একভাবে রাম বোঝা হয়, উত্তরপ্রদেশে যেন রাম আরেকভাবে বুঝবে। তো নাম ভিন্ন থাকলেও ব্যাখ্যা ভিন্ন। ইভেন এমনও হয় যে পাশের গ্রামে, কলকাতার ভিতরে মানে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে পাশের গ্রামে একটা পূজা হয় যেটা তার পাশের গ্রামে হয় না। বলবো যে কি দেবতা? শীতলক্ষা দেবতা। কেন, কোত্থেকে চালু হয়েছিল? কলেরা হয় না, অমুক গ্রামে প্রচুর কলেরা হয়েছিল, একেবারে মারা যাচ্ছে মানুষ, তখন তারা শীতলক্ষার পূজা করে এই কলেরা থেকে মুক্ত হয়েছিল। এই যে রেওয়াজটা চালু আছে, এটা বীরভূমের অমুক অমুক জেলায় আছে, পাশের জেলায় নাই, পাশের গ্রামে নাই। সো ইন্টারপ্রিটেশন এখান থেকে আসে, ফ্যাকরা এখান থেকে তৈরি হচ্ছে। আসলে এটা খুব কমন টেন্ডেন্সি, যে কোনো ধর্মতত্ত্বের ভিতরে ফ্যাকরা আসে। ওকে, এখন আসে ফ্যাকরার সমস্যা কী হয়েছিল? এই আমাদের সেকুলারিজমের মধ্যে সমস্যাটা কি? ক্রিশ্চিয়ানিটির ভিতরে, পুরো আলাপটা এখন আমি করবো ক্রিশ্চিয়ানিটির ভিতরে, কিন্তু খ্রিস্ট ধর্মের ভিতরকার আলাপ এটা। খ্রিস্ট ধর্মের ভিতরে ওই শেষের দিকে রাজা দেখলো একটা মহা সমস্যা কি হয়ে গেছে, সমাজে এরকম অসংখ্য ফ্যাকরা, ক্রিশ্চিয়ানিটির অনেক ব্যাখ্যা দাঁড়ায় গেছে, এবং প্রতিটা ব্যাখ্যা আর এক ব্যাখ্যার বিরুদ্ধে। এটা ইউজুয়ালি তাই হয়, তাদের বিরুদ্ধে দাঁড়ায়। এখন নতুন কিছু ফ্যাকরা যারা আসছে, তারা পুরনো ব্যাখ্যা মানতে চাচ্ছে না, এবং এর ভিত্তিতে রাজার প্রজারা ভাগ হয়ে গেছে। এখন তাহলে সমস্যা কি? সমস্যা তো, মূল সমস্যাটা হলো রাজা নিজেরও তো আবার একটা ধর্ম পালন করে, তার নিজেরও তো একটা ফ্যাকরা আছে। সে কোন ফ্যাকরাকে পালন, কোন ফ্যাকরার অনুসারী সে? যেমন ইংল্যান্ড হলো আসলে ক্রিশ্চিয়ানিটির, তাও ক্রিশ্চিয়ানিটির আবার হলো ক্যাথলিক, ক্যাথলিকেরও তার আবার ইংলিশরা যেভাবে ক্যাথলিজম পালন করে সেই ক্যাথলিক তারা। দেখেন তাহলে এই যে অ্যাংলো ক্যাথলিক, ওরা বলে যে আমরা কোন ধর্ম বিশ্বাস করি, আমরা নাম অ্যাংলো ক্যাথলিক। খেয়াল করে দেখে না, ক্রিশ্চিয়ানিটি থেকে আসছে, ওরা নয়, অর্থোডক্স না, ওটা ক্যাথলিক। ক্যাথলিক থেকে আবার আসছে ইংল্যান্ডের রাজা যেভাবে পালন করে, এবং অ্যাংলো ক্যাথলিকের গুরু মনে করা হয় রাজাকে, ইংল্যান্ডের রাজাকে, এবং তাকে প্রধান পুরুষ মনে করা হয়। তাহলে দেখেন ক্রিশ্চিয়ানিটির ফ্যাকরা কীভাবে রাজা নিজেই বহন করে চলছে। সো প্রত্যেকটা রাজার একটা নিজস্ব ফ্যাকরা আছে। তাহলে প্রশ্ন আসলো যে রাজা কি তার যেই প্রজারা তার ফ্যাকরাকে সাপোর্ট করে, অনুসরণ করে, তাকে কি সে বেশি সুবিধা দেবে? এ হচ্ছে তর্কের জায়গাটা। আবার বলতেছি, ইংল্যান্ডের রাজার কথাই যদি ধরেন, সে কি তার মানে অ্যাংলো ক্যাথলিক যে নয় তার প্রতি বৈষম্য করবে? খুব সিরিয়াস প্রশ্ন এটা। তাহলে আরও যেসব নতুন নতুন ফ্যাকরা গড়ে উঠতেছে একই ক্রিশ্চিয়ানিটির, তারা কি রাজার কাছে বৈষম্যমূলক আচরণ পাবে? তাদের ট্যাক্স বাড়াই দিবে, অথবা ট্যাক্স ছাড়ের বেলায় তাদের বেলায় বেশি ছাড় দিতে আছে, আমাদের বেলায় দেয় না, এরকম হবে? রাজার কাছে খাজনা দিয়ে রাজাকে বকাবকি করে, এই তোমরা অন্য ফ্যাকরার লোক, তোমরাই সব নষ্টের গোড়া, এই বলে বকা দিবে? এই হচ্ছে কাহিনিটা। সব ফ্যাকরার যুদ্ধ শুরু হয়ে যায় অ্যাকচুয়ালি 30 ইয়ার্সটা হলো যখন ফ্যাকরার যুদ্ধটা তীব্র হয়ে উঠেছে। এই 30 বছরটা মারাত্মক জায়গায় ঘটেছে। এরই ভিত্তিতে এক গ্রুপের সঙ্গে আর গ্রুপের মারামারি দাঙ্গাও ঘটতেছে। রাজার রাজকার্য চালানো কঠিন হয়ে গেছে একদম। রাজাকে মানবে কে? সব তো গ্রুপিংয়ের বেসিসে এক একটা কুতুব তৈরি হয়েছে, এবং একটা গ্রুপ আর একটা গ্রুপকে কী করে মেরে দমানো যায়, যেটা হয় আপনি ধর্মীয় ফ্যাকরার যুদ্ধটা এরকমই তো আসলে। এটা নিয়ে যতই বাণী দেওয়া হোক না কেন যে ভাই এটা আপনি মসজিদে গিয়ে বসে তর্ক করেন, এটাকে সমাজে মারামারি লাগাই দিয়েন না। এটা আমাদের সবার কাছে ইসলাম একটাই, এটা মানেন। কিসের কি? ওই ঠিকই ফ্যাকরার যুদ্ধটার সময় সময় মারাত্মক জায়গায় চলে যায় অন্য নানান ঘটনার কারণে। এনিওয়ে, তো ইউরোপের প্রতিটা দেশে এই 30 ইয়ার্স শুরু হয়েছিল এই ফ্যাকরার যুদ্ধ, যে রাজা কি তার ফ্যাকরার, তার অনুষ্ঠিত ক্রিশ্চিয়ানিটিতে অনুযায়ী যেই প্রজারা তার ক্রিশ্চিয়ানিটির অনুসারী তাদেরকে ফেভার করছে কিনা, ফলে বাকিরা তার বিরুদ্ধে চলে যাবে কিনা, এই ছিল তর্কের মূল বিষয়। দেন 1648 ইউরোপের হিস্ট্রিতে খুব মারাত্মক একটা বছর, কিন্তু অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আমি হেডলাইনে বলবো, ডিটেলে যাব না। কারণটা বলা হয়, কারণটা মনে রাখতে পারেন, শব্দটা ইম্পর্টেন্ট। ওয়েস্টফিলিয়া, PHILIA, ওয়েস্টফিলিয়া কনফারেন্স বলা হয়। ওয়েস্টফিলিয়া জার্মানির একটা শহরের নাম।
অরিজিনালি ওই শহরে বসে কনফারেন্সটা হয়েছিল। এই জন্য ওয়েস্টফিলিয়া কনফারেন্স বলা হয়। এটা 1648 সালে, এই 1648 সালে এই ফ্যাকরা যুদ্ধটাকে সমাপ্তি টানা হয়। কি দিয়ে সমাপ্তি টানা হয়েছিল, এটা হচ্ছে আমাদের এখনকার শিক্ষণীয় বিষয়। ওই ওয়েস্টফিলিয়া সম্মেলনের তখন যে প্রস্তাবটা আসে, যার ভিত্তিতে 30 বছরের গৃহযুদ্ধটাকে বন্ধ করে ফেলা সম্ভব হয়, সেই ওয়েস্টফিলিয়া সম্মেলনটাই বলা হচ্ছে 1648 সম্মেলন। ওই সম্মেলনে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছিল, তার মধ্যে একটা ইস্যু ছিল এটা, এই 30 বছরের গৃহযুদ্ধ শেষ করা যায় কি করে। ওখানে ফাইনালি যেটা নিয়ে সলিউশনটা আসে, সমাধানটা আসে, বলা হয় রাজা এখন থেকে আর প্রজা যেই ফ্যাকরারই খ্রিস্টান হোক না কেন, তার সাথে রাজা কোনো বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। কথা খেয়াল রাখেন, বৈষম্যগুলো মানে আমাদের বৈষম্য কোটা বিরোধী, কিন্তু সার কথা হচ্ছে বৈষম্য কোটা কিনা বাদ দেন, বৈষম্য কথাটা ইম্পর্টেন্ট। এই প্রথম রাষ্ট্রের সাথে বৈষম্য শব্দটা ট্যাগ হয়ে যাচ্ছে, যে রাষ্ট্র বৈষম্য করতে পারবে না প্রজার সাথে। তখনকার যেহেতু রাজতন্ত্রের আমল, ফলে শব্দটা প্রজা বলতে হচ্ছে। যখন রাজতন্ত্র উচ্ছেদ হয়ে যাচ্ছে, রিপাবলিক আসতেছে, তখন বলা হচ্ছে, শব্দটা বদলে গিয়ে বলা হচ্ছে নাগরিক। রাষ্ট্র নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য করতে পারবে না। এই দেখেন ক্লাসিক্যাল ধারণাটা আসতেছে এখান থেকে। নাগরিক যেই হোক, যেই ধর্মেরই হোক, সমতলী পাহাড়ি হোক, নারী হোক, পুরুষ হোক, দেখেন কত ধরনের ফ্যাক্টর আছে নাগরিকের মধ্যে। ধর্মীয় ফ্যাক্টর তো আছেই। একজনা হোসেনি দালানের মসজিদে নামাজ পড়ে, একজনের পরে বাধ্যম করাবে, আর দুইটার মধ্যে টেনশন থাকতেই পারে। এখন সরকার কার পক্ষ নিবে? উত্তর হচ্ছে সরকার কার পক্ষ নিতে হবে না, বৈষম্যহীন হতে হবে, নাগরিককে বৈষম্যহীনভাবে ট্রিট করতে হবে। একটা মামলা আসছে, আদালত বলতেছে, ও আচ্ছা আপনি হলেন অমুক ফ্যাক্টর লোক, তাহলে তো আপনাকে আমি কম সুবিধা দিব। আচ্ছা আপনি হলেন হিন্দু লোক, তাহলে আপনার জন্য তো নাগরিকের যে অধিকার তার কিছুটা কম পাবেন আপনি, এই বললে বিচার হবে? তাহলে এই জিনিসগুলা বৈষম্যহীন করতে হবে রাষ্ট্রকে। এইটারই ফয়সালা হয় এই 1648 সম্মেলনে, ওয়েস্টফিলিয়া সম্মেলনে। অনেকগুলা জিনিস সলভ করার মধ্যে এটা ছিল একটা। সার কথাটা হলো এই, যে শাসককে, আমি যে ধর্মের লোক তার ভিত্তিতে ওই লোককে ফেভার, ওই প্রজাদেরকে আমি ফেভার করব, এটা করা যাবে না। প্রজাদের ভিতরে যে কোনো ফ্যাকরার অনুসারী প্রজা থাকতে পারে। সোজা কথা, রাজা ওই ফ্যাকরার বিভক্তির ভিতরে ঢুকবে না। অমুক ফ্যাকরাটা ভালো, অমুক ফ্যাকরাটা আমার ফ্যাকরা, এরা সহি না, এইসব ধান্দাবাজিতে গেলে ওই দেশের মধ্যে খালি ফ্যাকরার যুদ্ধ চলতে থাকবে। তাহলে ফ্যাকরার যুদ্ধ থামানোর ফর্মুলাটা হলো এই, যে রাজ্যকে বা শাসককে বৈষম্যহীন আচরণ করতে হবে প্রজার সাথে বা নাগরিকের সাথে। এইটা হচ্ছে এখানকার ফাইনাল শিক্ষা। তাহলে এই যে এতক্ষণ আমি বক্তৃতা দিলাম, বক্তৃতার সময় সেকুলারিজম কই, তাহলে আমি কি করে এইটার সাথে আবার সেকুলারিজম সম্পর্ক দেখাইতে বসছি? এই প্রশ্ন আপনাদের মধ্যে আসা স্বাভাবিক। তাহলে যে সার কথা বললাম, 30 বছর যুদ্ধটা শেষ হচ্ছে রাষ্ট্রকে, সেটা রাজরাষ্ট্র হোক বা নাগরিক রাষ্ট্রের হোক না কেন, রিপাবলিক রাষ্ট্র নাগরিকের সাথে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না, ইরেসপেক্টিভ অফ ধর্ম, ইরেসপেক্টিভ অফ অন্য কোনো ভেদ বুদ্ধির পরিচয়। আপনি একটা সাঁওতালের সাথে বৈষম্য করতেছেন, সে বাঙালি না বলে, এটা করতে পারবেন না। মডার্ন রাষ্ট্রে, রিপাবলিক রাষ্ট্রে এটা আপনি করতে পারেন, এটা হারাম। কেন? এই যে 1648 সালে যেই ফর্মুলাটা আমরা পাইছিলাম, যে আপনি কোনোভাবেই নাগরিকের ভিতরে বৈষম্য করতে পারবেন না, এইটা দিয়ে সলভ করা হয়েছিল। খেয়াল করেন, সলভটা করা হচ্ছে কিন্তু এটা রাজতন্ত্রের আমলে। রাজাও বুঝছে যে এইটা যদি করতে যাই তাহলে রাজ্য টিকানো মুশকিল। একমাত্র সমাধান হচ্ছে বৈষম্যহীন আমাকে ট্রিট করতে হবে। অমুকে আচ্ছা তুমি প্রজা হলো, তুমি হলো অমুক ফ্যাকরা লোক, না 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 না, তোমাকে ট্যাক্স বেশি দিতে হবে, এটা করা যাবে না। এই জন্য আইন সবার জন্য সমান, এই কথাটা ওখান থেকে আসছে, খেয়াল করে দেখেন। ওকে, এইটাকে পরবর্তীকালে এইবার ইউরোপের থিওরিটিশিয়ান বা একাডেমিক লেভেল তখন মনে করা হচ্ছে, আসলে দেখো ওই রাজা যেটা করছে এইটা তো আসলে ধর্ম প্রসঙ্গে রাষ্ট্র একটা নিউট্রাল পজিশন নেবে, কোনো ধর্মকে, কোনো ধর্মের ব্যাখ্যাকে বিশেষ সুবিধা দিবে না। দেখেন কথাটা কোত্থেকে আসতেছে, মানে
এটাকে ফার্দার ইন্টারপ্রিটেশন বা ফার্দার ব্যাখ্যা বলতে পারি আমরা, যে যেই সলভটা, যেই নীতিকথার উপরে ভিত্তিতে সলভটা হয়েছিল যে বৈষম্য করা যাবে না নাগরিকের মধ্যে, সেইটার এক্সটেনশন করছে, এটাকে আরো ভেঙে বলার চেষ্টা করা হচ্ছে যে তাহলে তো আসলে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো নাগরিককে বিশেষ সুবিধা দেওয়া যাবে, এই তো সার কথা। তাহলে এখান থেকে তার একটা জিনিস হয়েছে, ওই তর্কটা তো ছিল উইদিন ক্রিশ্চিয়ানিটি, যে এক ফ্যাকরার উপর আর এক ফ্যাকরাকে বেশি সুবিধা দেওয়া যাবে না, ফ্যাকরা নির্বিশেষে আচরণ করতে হবে। এই যে দেখেন, ফ্যাকরা নির্বিশেষে, তার মানে যদি সেম ধর্মের লোক নাও হয় তাহলেও তো নিরপেক্ষ আচরণ করতে হবে রাষ্ট্রকে, শুধু ক্রিশ্চিয়ানিটির মধ্যে না, যে আরেকটা ধর্মের লোক, হিন্দুর পাশে মুসলমান, সেক্ষেত্রেও তো একই জিনিস প্রয়োগ করা যায় এবং রাষ্ট্রকে নিউট্রাল রাখা যায়, ফাংশনাল রাখা যায়। এখান থেকে এই ধারণাটা আসতেছে। এবার সেকুলারিজমের পজিটিভ ধারণাটা আসছে এখান থেকে, এই যে সেকুলারিজম, যে রাষ্ট্রকে ফ্যাক্টর নিরপেক্ষ করা মানেই সেকুলারিজম। কোন সেকুলারিজম? এটার নাম দিচ্ছি আমি ক্লাসিক্যাল। অরিজিনাল পজিটিভ অর্থে যখন সেকুলারিজম কথাটা আসতেছে, এটা পরবর্তীকালে ওটার যখন মূল্যায়ন করতে যাওয়া হচ্ছে ফার্দার, এটা হলোটা কি আসলে এটা বোঝার চেষ্টা করছে যখন একাডেমিকরা, তখন তারা সেকুলারিজমের ধারণাটা আনতেছে। এই জন্য এই ধারণাটাকে বলছি ক্লাসিক্যাল। প্রথম যখন ধারণাটা আসছিল ডেফিনেটলি এটা পজিটিভ, যে রাষ্ট্রকে বৈষম্যহীনভাবে করতে হবে, নাহলে এটা চলবে না। এবং ওটা তো শেষ প্রান্তে ইউরোপের, কারণ ওই 1648 কিন্তু আবার একই সময়ে 1648-50 ইউরোপে, মানে সরাসরি স্পেসিফিক্যালি ইংল্যান্ডে এই প্রথম রিপাবলিক রাষ্ট্র কায়েম হয়ে যায় 1648-এ। 1650-এ ইংলিশ বিপ্লব যেটাকে বলা হয়, কর্মওয়ালের বিপ্লব বলা হয় ওটাকে, 1648 এটা ঘটেছিল। সো অলরেডি রিপাবলিক এসে গেছে। তাহলে রিপাবলিকের একটা বৈশিষ্ট্য থাকতে হবে যে সে বৈষম্যহীন হতে হবে, তাকে নাগরিকের সাথে বৈষম্য করতে পারবে না। এই হচ্ছে ধারণাটার এক্সপানশন হচ্ছে, আরও কোথায় কোথায় ধারণাটাকে প্রয়োগ করা যায়, ব্যবহার করা যায়, সেই দিক থেকে তা আসছে। তাহলে এটাকে আমি বলছি এটা একটা ক্লাসিক্যাল সেকুলারিজমের ধারণা হচ্ছে। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আপনি কোনো ধর্মকে খাটো করে দেখবেন সেটা করতে না করা হচ্ছে। মূল কথা কিন্তু এইটা। শুরু হয়েছিল একটা ধর্মের ভিতরেই ফ্যাকরাকে নিয়ে, পরে বলা হলো আমরা যদি এইটাই করতে পারি তাহলে ধর্ম নির্বিশেষে যে কোনো ধর্মের বেলায় আমি কোনো বৈষম্য করবো না। এটা তো তাই বোঝায় আসলে। ওই অর্থে ধর্ম নির্বিশেষে সবার প্রতি সমান ব্যবহার করতে হবে, বৈষম্য করা যাবে না। এটা হচ্ছে সার কথা, সেকুলারিজম কথাটা। তাহলে এই পজিটিভ সেকুলারিজম ক্লাসিক্যাল অর্থ থেকে যেতেই পারত, যে কোনো রিপাবলিক রাষ্ট্র করলে নাগরিক সাম্য। এই জন্য এখানে জাম্প করি একটা শব্দে, অনেকে বলা হয় আমাদের তাজউদ্দিন সাহেব প্রথমে যে এপ্রিল মাসে যে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, ওখানে 3 নীতি ঘোষণা করেছিলেন, তার একটা শব্দ ছিল সাম্য। এই সাম্যটা কোন সাম্য? কমিউনিস্টদের পাল্লায় পড়েন না। কমিউনিস্ট হইলে সাম্য বলবে ইকোনমিক সাম্য অর্থে ধরবে, সবার টাকা পয়সা সমান না, ওই অর্থে বলা হয় না। এই সাম্যটা হলো পলিটিক্যাল রাইট অর্থের সমান। এইটাই হলো এই সেকুলারিজম অর্থের সমান। নাগরিকের বেলায় সবাই যদি সমান অধিকারের হয়, এই অর্থে সাম্য। কারো অধিকার কম, কারো অধিকার বেশি, এটা করা যাবে না। ওই ছিল সাম্য আসলে। তার সাম্য ধারণাটা পরে রিপাবলিক রাষ্ট্রের সঙ্গে ট্যাগ হয়ে যায়, যে নাগরিকের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। এই জন্য সাম্য, মর্যাদা বলা হয়েছিল, আর বলা হয়েছিল ইনসাফের কথা বলা হয়েছিল। এই ছিল 3 নীতিটা। পরে ইন্দিরা গান্ধীর পাল্লায় পরে শেখ মুজিবার এই ধারণাটা রাখে নাই, ওটা জাস্ট বইয়ে লেখা আছে ওইরকমই। এটার কোনো প্রয়োগ আমরা পরবর্তীতে পাই নাই। এখন আমরা মূল জায়গায় চলে আসে। এটা তাহলে স্প্লিট করে এই যে হিন্দুত্ববাদ হয়ে গেল কেমন করে, সেকুলারিজম পরে হিন্দুত্ববাদ হয়ে যাচ্ছে কেমন করে, এইবারে ওরা ঢুকাচ্ছে কোথা থেকে ঢুকালো। 3টা দেশে এই সকল সেকুলারিজমকে নেগেটিভ বানায় ফেলানো, এটাকে ইসলাম বিরোধী বানায় ফেলার জন্য 3টা দেশ দায়ী। একটা হলো ইংল্যান্ড, আরেকটা হলো ফ্রান্স, আরেকটা হলো ইন্ডিয়া। অবিভক্ত ইন্ডিয়া থেকে শুরু করে এখন ইন্ডিয়া পর্যন্ত এই 3টা দেশ সেকুলারিজম শব্দটাকে নেগেটিভলি তাদের পছন্দ মতন করে ইন্টারপ্রিটেশন দিয়ে, ব্যাখ্যা দিয়ে ব্যবহার করে, ইসলাম কপানোর মতন করে এটাকে ব্যবহার করে। তাহলে দেখেন, যেখানে সেকুলারিজম ছিল আসলে সাম্যের, অর্থাৎ রাজনৈতিক অধিকারের দিক থেকে সবাই সমান হবে। অর্থাৎ কোনো দেশের কনস্টিটিউশনে যদি এটা নীতি, স্ট্রং নীতি করা হয় যে আমাদের রাষ্ট্র কোনো নাগরিক বৈষম্য করবে না, সবার রাজনৈতিক অধিকার সমান থাকবে, এটা যদি মানে বেসিক্যালি ওই রাষ্ট্রটা কিন্তু সেকুলারিস্ট।
বাই ডিফল্ট। আপনি আলাদা করে বলার দরকার নাই। এই সে শব্দটা যদি আপনি কনস্টিটিউশনে লেখাও না থাকে কিচ্ছু এসে যায় না, কারণ আপনার রাষ্ট্রের নাগরিকের সবার সমান অধিকারের বৈশিষ্ট্য আলাদা। কিন্তু দেখবেন আপনি এই প্রতিটা তিনটা দেশই এরা করবে কি, সেকুলারিজমের ব্যাখ্যা দিবে। আবার কি এইবার সেকুলারিজমের নয়া ব্যাখ্যা হাজির করছে এরা। নয়া ব্যাখ্যাটা হলো রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করতে হবে। রাষ্ট্র আর ধর্ম আলাদা জিনিস। এই হচ্ছে শয়তানি ব্যাখ্যা শুরু হবে এখান থেকে। রাষ্ট্র আর ধর্ম আলাদা। রাষ্ট্র আর ধর্ম আলাদা, এইটা শুরু করেছিল 1918 সালের দিকে। 18 কেন এত সময় থাকতে? 18 হওয়ার পিছনে বড় কারণটা হলো 18 সাল হলো আরেকটা গুরুত্বপূর্ণ সময়। কোন সময়? 18 সালেই একমাত্র অটোমান এম্পায়ার, তুরস্কের ইসলামী শাসকরা পরাজিত হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে। এবং ওই তুরস্ক এবং তুরস্ক প্রভাবিত আশেপাশের যত স্টেট, আপনারা জানেন যে একসময় সেটা স্পেনের দিকে গেছিল। আজকে যেটা কসোভো, এরা যে মুসলমান হয়েছে তো ইয়ের কারণে, অটোমান এম্পায়ারের কারণে। ফলে তাদের প্রভাবিত অঞ্চল সৌদি আরবও তুরস্কের আন্ডারে ছিল ওই অর্থে বলতে গেলে। সৌদি আরবে কোনো আলাদা রাজতন্ত্র ছিল না এই 1918 আগে পর্যন্ত। 1918 সালে 14 সালে যুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হচ্ছে 18 সালে। 18 সালে শেষ হওয়ার পরে তুরস্কের অটোমান এম্পায়ার উচ্ছেদ হয়ে যাচ্ছে। এই উচ্ছেদ হওয়ার পরে এইটার কর্তৃত্ব পাচ্ছে, লোটার কর্তৃত্ব পাচ্ছে ইংল্যান্ড। সমস্যা হলো ইংল্যান্ডের একে শাসন করতে গিয়ে দেখে যে জনসংখ্যা তো জনগোষ্ঠী তো আসলে মুসলমান। এখন আমি খ্রিস্টান, ওটা শাসন করতে যাবো, গ্যাঞ্জাম লাগবে না। এত সিম্পল না জিনিসটা। গ্যাঞ্জাম লাগার অন্য একটা কারণ আছে। তুরস্ক হলো সেই জায়গা, ইউরোপ থেকে বারে বারে তারা জেরুজালেম দখল করবে, তার যীশু খ্রিস্টের এলাকা এই বলে তারা মিডল ইস্টে, কারণ জেরুজালেম তো আবার যিশুর জন্ম তো মিডল ইস্টে, যিশুর জন্ম ইউরোপে না, এর হচ্ছে সমস্যা। কিন্তু আপনি এখন এইটাকে যিশুকে নীল চোখ দিয়ে ইউরোপের লোক বানাবেন, এটা করলে তো হবে না। যিশু তো অরিজিনালি এশিয়ান লোক। হ্যাঁ বলতে পারেন এশিয়ার শেষ ইউরোপের শুরু, এরকমটা জায়গায়। তুরস্ক হলো সেই দেশটা যে বর্ডার, তুরস্ক পেরলে ওপারে, তুরস্ক এই জন্য হাফ ইউরোপিয়ান, এদিকে হাফ মিডল ইস্টার্ন। তাহলে তুরস্ক হচ্ছে গেটওয়ে, দারওয়ান। আসলে আপনি এইবার তুরস্ক পেরিয়ে এসে তো জেরুজালেম দখল করতে গেছিলেন। এইটাই তো আমাদের বিখ্যাত জেরুজালেম দখলের যে লড়াই, 13 বার যুদ্ধ হয়েছে। আপনার ইউরোপ 13 বারই হারছে। আপনি জেরুজালেম দখল করবেন, পারেন নাই, আপনি সবসময় হেরে গেছেন। তাহলে যেই আমরা খ্রিস্টান অটোমান এম্পায়ার ঘুরে জেরুজালেম দখল করতে গেছিলাম, আমাদের সাথে তাহলে ওই পুরনো ঝগড়া, পুরনো ঘটনাবলীর যদি মাইন্ডে থেকে যায় এই তুরস্কের নাগরিকদের, তাহলে তো ওরা আমাকে খারাপ চোখে দেখবে। তাহলে ওরা আমাকে শাসক হিসেবে মানবে কেন? এইটা ছিল ব্রিটিশদের প্রধান চিন্তা। আচ্ছা, এখানে আর একটা ফ্যাক্ট জুড়ে দিই আমি। 1918 সালে যে তুরস্ক দখল করেছিল তারা, এই তুরস্ককে তারা ভাগ করে নিয়েছিল কারা? ইংল্যান্ড আর ফ্রান্স মিলে। আমি ডিটেলে যাব না, খালি মোটা হেডলাইনে বলে রাখি। এখন যেটাকে সিরিয়া দেখেন, সিরিয়া বেসিক্যালি নিয়ে গেছিল, কর্তৃত্ব নিয়ে গেছিল ফ্রান্স। যেখান থেকে ইরাক আর সিরিয়ার বর্ডার, ওইটাই ছিল ভাগাভাগিটার বর্ডার। এই ভাগাভাগি আগে ছিল না অটোমান এম্পায়ারের আমলে। এই ভাগাভাগিটাই করে ইংল্যান্ড আর ফ্রান্স দুই দেশের চিফ সেক্রেটারি মিলে যে চুক্তিটা করছিল, ওই চুক্তির ভিত্তিতে এটা ভাগ হয়ে গেছিল। ওই সীমারেখা বর্ডার টানা হয়েছিল যে ইরাক বলে আলাদা দেশ হলো, এটা চলে গেল ব্রিটিশদের দখলে। ইরাক অ্যান্ড নিচে যদ্দূর যাওয়া যায় সাতির লারব পর্যন্ত ডান দিকে, আর উপরে এখান থেকে ভূমধ্যসাগর পর্যন্ত পুরো এলাকা চলে যায়। এটা হলো লেভেন্থ এলাকা। লেভেন্থ মানে ভূমধ্যসাগরের তীরে যেখানে যেখানে সূর্য সবার আগে ওঠে, অর্থাৎ ইস্টার্ন সাইডটা। এইটা চলে যায় ফ্রান্সের দখলে। এইবারে দুইটা রাষ্ট্র ভাগ করে নেয়, শাসন করতে থাকে। প্রবলেম হলো যারা শাসন করতে চাচ্ছে যেই রাষ্ট্রকে, সেটা হলো মুসলমান প্রধান এলাকা এবং অটোমান এম্পায়ারের সবচেয়ে প্রভাবশালী
যুগ গেছে তাদের ওই অটোমান এম্পায়ারের মধ্যে। কবে থেকে? লম্বা সময় তো আসলে 1299 থেকে শুরু হয়েছিল এটা অটোমান এম্পায়ার। 1299 থেকে 1918 কি চারটিখানি কথা। এই যে 1300 ধরেন তাহলে 13 হচ্ছে 19, প্রায় 600 বছর ধরে শাসন করছে অটোমান এম্পায়ার। এইবার তাদেরকে শাসন করতে আসতেছে ব্রিটিশরা। দেন তারা ভয় পাচ্ছে যে এরা আমাদের যে শাসন মানবে কিনা। এই জন্য সে এই যে রাষ্ট্র থেকে ধর্ম আলাদা এই বাণীটা তারা নিয়ে আসছিল, আর এটাকে চালাই দিছিল সেকুলারিজম বললা। এবার পরিষ্কার হলো কিনা আসলে এখান থেকে আসছে সেকুলারিজমের অর্থটা ইসলাম কোপানো, মুসলমান কোপানো। এই টার্ন করে দিচ্ছে তারা ধারণাটাকে। কখন থেকে হচ্ছে? এর উদ্গাতা হচ্ছে 1918 সাল থেকে। এই তখন থেকে সেকুলারিজম কথাটার আর ক্লাসিক্যাল সেকুলারিজমের অর্থ যেটা ছিল সেটা থাকছে না। এইটাই এখন হিন্দুত্ববাদী বা এই যে রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করতে হবে, ব্রিটিশ আর ফ্রান্সদের যে শয়তানি, এই শয়তানির সেকুলারিজম তৈরি যাচ্ছে। এবং তখন থেকে আমরা সেকুলারিজম শব্দটা ধারণাটা পরিত্যাগ করতেছি, রাইটফুলি সঠিকভাবে পরিত্যাগ করছি আমরা। কারণ এই শব্দগুলো দিয়ে তারা ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী একটা ধারণা চর্চা তারা চালু করতে যাচ্ছে। অরিজিনালি যে ক্লাসিক্যাল সেকুলারিজমের ধারণা ছিল, যেখানটার সার কথা ছিল যা নাগরিককে যেই হোক, যেই ধর্মেরই হোক না কেন, সাঁওতাল হোক আর বাঙালি হোক, কোনো বৈষম্য করা যাবে না। মেয়ে হোক আর পুরুষ হোক, কোনো বৈষম্য করা যাবে না। বৈষম্যহীনতা একটা বৈশিষ্ট্য রিপাবলিক রাষ্ট্রের, নাগরিকের রাষ্ট্র, জনগণের রাষ্ট্রের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই ভিত্তিতে একটা সাম্যের রাষ্ট্র হতে হবে। এই ধরনের ধারণা ছিল আসলে সেকুলারিজমের মূল কথাটা ছিল এটা। কিন্তু সেটাকে চোরামি করে তারা এটা রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করতে হবে বললা চালাই দিছিল, দিয়া উদ্দেশ্য ছিল আসলে ইসলাম কোপানো। তাহলে এই ধারণাটা গ্রহণ করলো কে কে? ব্রিটিশরা, ফ্রান্সরা আর ইন্ডিয়ানরা নিল। যখন 1200 মানে এই প্রভাবটা যখন পড়েছে 1918, তো তারাও শুনতে আছে, তারা এটাকে গ্রহণ করার জন্য ছুটল এটার পিছনে। কেন? এটা তাদের অবিভক্ত ইন্ডিয়াতে মুসলমান কোপানোর জন্য তাদের কাজে লাগবে। সো এখান থেকে তারা সেকুলারিজম মানে করে ফেললো যে ধর্ম থেকে রাষ্ট্র আলাদা করতে হবে। অর্থাৎ এটাকে আমরা নেগেটিভলি ইসলাম কোপানোর যুক্তি হিসেবে ইউজ করব। তাহলে মূল জিনিসটা তাহলে কি দাঁড়ালো? সার কথাটা সেকুলারিজম ধারণার উত্থান হচ্ছে যে রাষ্ট্র কোনো ফ্যাকরার পক্ষে কাজ করবে না। রাজতন্ত্রের রাজার রাষ্ট্র ফ্যাকরার পক্ষে কাজ করবে না, নিরপেক্ষ থাকবে। ফ্যাকরা নিরপেক্ষ একটা আচরণ করতে হবে, বৈষম্য করতে পারবে। বৈষম্য, মূল শব্দটা হলো বৈষম্য। নাগরিকদের মধ্যে, প্রজাদের মধ্যে কোনো বৈষম্য করবে না শাসক। এটা হচ্ছে মূল কথা। সেখান থেকে ধারণাটা এক্সপান্ড করলো, নতুন করে ব্যাখ্যা করলাম এটা ক্লাসিক্যাল সেকুলারিজমের মধ্যে। আর এটাকে নেগেটিভলি ব্যাখ্যা করে শুরু করলো 1918 সাল থেকে তিনটা দেশ, তিনটা কিন্তু একই উদ্দেশ্য, ইসলাম কোপাইতে হবে। সেইখান থেকে তৈরি হয়েছে এই সেকুলারিজমটা। বাংলাদেশের জন্য একটা নেতিবাচক ধারণা, অবশ্যই নেতিবাচক ধারণাটা, অবশ্যই এটা ইসলাম কোপানোর ধারণা। এই জন্য আমরা পরিষ্কার রাখতে পারি যে আমরা সাম্যর পক্ষে, অবশ্যই রাষ্ট্রের নাগরিক মধ্যে একটা সাম্য, বৈষম্যহীন একটা সাম্য প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু তুমি এখন সেকুলার এই শব্দটাকে, এখন এই ধারণাটাকে সেকুলারিজম বলে চালাই দিয়া ইসলাম বিদ্বেষ করবা না। এই হিন্দুত্ব, এই জন্য বলছি এটা হলো হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ববাদকে খতম করতে হবে, বাংলাদেশে রোধ করে দিতে হবে, বাংলাদেশের জন্য প্রবেশ না করতে পারে এই ধারণা। এবং সেক্ষেত্রে আমরা শব্দটা ত্যাগ করে বেটার। সার কথাটা কি? আমরা যদি রাষ্ট্র বানাই, সাম্যের রাষ্ট্র বানাই, হ্যাঁ না, আমি কনস্টিটিউশনে কোথাও সেকুলারিজম শব্দটা ইউজ করার পক্ষে না। এই জন্য আমরা বলবো আমরা নাগরিক সাম্যের একটা রাষ্ট্র বানাবো, হয়ে গেল। ফলে সেকুলারিজম শব্দের আমাদের দরকার নাই, এই ত্রিসীমানায় আমরা যাবো না। কারণ ওই শব্দের ভিতর দিয়ে আবার হিন্দুত্ববাদ ঢুকে পড়বে। এটাকে বন্ধ করতে হবে। থ্যাংক ইউ।